জীবনটা আমার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা। জি। আমার ছোটবেলাটা আমার জন্মস্থান খুলনাতে, এবং আমি কিছুটা সময় খুলনাতেই মানুষ হই। জি। এরপরে বাবার চাকরির সূত্রে আমরা যশোরে আসি। আচ্ছা যশোরে আমার জীবনের বেশিরভাগ সময় কাটে এবং ওখানেই আমার বিয়েটা হয়। আচ্ছা তখন আমি ক্লাস 8-এ পড়ি। আচ্ছা। ওই সময় আমার বিয়ে হয়। বিয়ের পরেও আমি পড়াশোনাটা করে যাচ্ছিলাম। ক্লাস 8-এ পড়া অবস্থায় বিয়ে দিল কেন আপনাকে? আপনার বাবার অবস্থা কি ভালো ছিল না, আর্থিক অবস্থা? হ্যাঁ হ্যাঁ, বাবার অবস্থা ভালো ছিল, কিন্তু আসলে এখন তো বয়স হয়ে গেছে, তো কি বলবো, মানে তখন আর কি যেই বয়সটা আমার ছিল, তো যে কেউ দেখলে আর কি চোখে লাগতো মানুষের হয়তো। আচ্ছা আচ্ছা। তো আমার আব্বার এক ফ্রেন্ড, তার ভাইয়ের জন্যই সে আর কি আমাকে পছন্দ করে। তো আমার বাবা ওই সময় রাজি হয় না বিয়েটা দিতে, কিন্তু ধরেন সন্ধ্যা 7টা থেকে এই নিয়ে আমার বাবার সঙ্গে আর কি
গোল্ডেন কত সিস্টেম। সালের পরীক্ষার কথা বলছেন আপনি? আমি এটা বলছি আপনার 1 সালের কথা। 2001 সালে। জি। ঠিক আছে, যাই হোক আপনার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ ওকে। হ্যাঁ, খুব ভালো রেজাল্ট করছে। তখন ওর বাবার ইচ্ছা হলো কি যে ঢাকাতে নিয়ে এসে সে পড়াশোনা করাবে হুম। এবং আমাকেও নিয়ে আসবে। আচ্ছা। তা আমার আবার ঢাকা শহরে বসবাসের জন্য আমার কিন্তু আসলে পছন্দ না। আমাদের খুলনাতে আমরা যতটা আরামে বসবাস করি বা আমরা যতটা ভালোভাবে থাকতে পারি, ঢাকার মানুষের জীবন মানে আমার কাছে খুব কঠিন মনে হয়। এটা কি আপনি আগে থেকেই জানতেন নাকি আসার পরে? না, আমি আগে থেকেই জানতাম। কিভাবে যেহেতু জানতেন? আমার ভাই বোনরা আছে, আমি ও আসতাম, আচ্ছা আসা আচ্ছা। যাওয়া না, করি। এটা ঢাকা- আপনি একদম হ্যাঁ। 100% সত্যি কথা বলেছেন। বিশেষ হ্যাঁ। করে শহরতলি এলাকায় যারা বড় হয়েছে তারা ঢাকা শহরে এসে মানিয়ে নেওয়া খুব কঠিন। এবং এটাও আবার সত্য যে 2, 4, 10, 15 বছর যখন ঢাকা শহরে মানুষ অভ্যস্ত হয়ে যায়, তখন ঢাকা শহরের মানুষ আবার অন্য জেলায় গিয়ে থাকা সেটাও খুব কঠিন। কঠিন হয়ে যায়। হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ। তো তখন আমার ওই হাজবেন্ড যখন এখানে আসলো, তখন সে বললো কি যে ছেলে তো ম্যাট্রিক পাস করছে, ভালো রেজাল্ট করছে, তো আমি তো ছিলাম না, তুমি তো সবকিছু করছো, তো আমার পক্ষ থেকে তোমার জন্য একটা ভালো গিফট থাকবে। হুম। ওই সময় 1 সালে উনি ফার্স্ট আমাকে ওই ছেলের রেজাল্টের উপরে ভিত্তি করে আমাকে ফার্স্ট মোবাইল গিফট করে উনি। আপনাকে মোবাইল গিফট করলো? হ্যাঁ, আমাকে। আচ্ছা। যাক, আমি তখন ওই ছেলেকে উনি ঢাকাতে নিয়ে আসবে, এখানে কোচিং করাবে, ভর্তি আপনার করাবে। ছেলে কোন বিভাগে ছিল? মানবিক, সায়েন্স না, না কমার্স? সায়েন্স। সায়েন্সে ছিল। সায়েন্স থেকে এত ভালো স্টুডেন্ট ছিল? হ্যাঁ, খুবই ভালো স্টুডেন্ট। ওকে। এখনো পর্যন্ত আপনি ওর হাতের লেখা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দর হাতের লেখা, কিন্তু ওর হাতের লেখাটা আমি ওকে শিখাইছি। বিউটিফুল বিউটিফুল। হ্যাঁ। ঠিক আছে, আপনি এসএসসি পরে কি করলেন? ওই লেখাপড়া বন্ধ করে দিলেন? আমি লেখাপড়া বন্ধ না, হ্যাঁ, কিছুটা সময় গ্যাপ রাখলাম। আচ্ছা, ঠিক আছে, সামনের দিকে আগে। তারপর? হ্যাঁ, তারপরে যখন আমি ছেলেকে যখন ওই ছেলেকে জেলা স্কুলে দিলাম, তখন আমি ওই ছেলেকে যখন পড়াইতাম, আমি নিজেও টিচার পড়াতো, তারপরে তো আমাকে গাইড করতে হতো কিছুটা। তো ওকে যখন পড়াতে শুরু করলাম, তখন আর কি আমি নিজে আবার পড়াশোনা শুরু করি। এটা কি মানে এসএসসির আগে, ছেলের এসএসসির আগে না পরের ঘটনা? ছেলের এসএসসির আগে, আগের ঘটনা। ওকে। আমি আবার পড়াশোনা শুরু করি এবং আমি ওই সময় আবার যাই হোক, আমি পরবর্তীতে আর কি এটা আবার আমি এসএসসি পরীক্ষা দেই। এসএসসি দেন নাকি এইচএসসি? এসএসসি দিই। ওই ম্যাট্রিক তো সময়- আপনি পাশ করলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আবার দিলেন? আবার দিলাম এই কারণে, আমার ভাসুর ছিলেন কলেজের প্রফেসর, তো তা বললো দেখো যে মানুষের ভবিষ্যৎ তো কিছু বলা যায় না, যদি পরবর্তীতে ও চাকরিতে বাকরি কিছু করতে চায়, তো ওর যে এই গ্যাপটা, এই গ্যাপের জন্য দেখা যাবে যে ওর চাকরিতে অনেক সমস্যা হতে পারে বা নাও হতে পারে চাকরি। আচ্ছা। তা ও নতুন করে আবার শুরু করুক। আবার নতুন করে এসএসসি পরীক্ষা দিলেন, হ্যাঁ। পাশ করলেন? হ্যাঁ, তখন আমি পরীক্ষা দিলাম, পাশ করলাম, ম্যাট্রিক পাস করলাম, ইন্টার করলাম, ডিগ্রিও করলাম। তারপরে আমার ছেলে ম্যাট্রিক পাস করলো। আচ্ছা, ম্যাট্রিক পাশ করলো। হ্যাঁ, আমরা যে গল্পে ছিলাম, যেখানটায় ছিলাম, যে আপনি ঢাকায় আসার কথা বলছিলেন হ্যাঁ, আপনার জামাই। হ্যাঁ। হ্যাঁ। তারপরে যখন ঢাকাতে চলে আসা হলো, এখানে কোচিং করার পরে ছেলে রাইফেলস পাবলিকে পরীক্ষা দিল, ভর্তি পরীক্ষা দিল, ওখানে টিকে গেল। আচ্ছা। তো টিকে যাওয়ার পরে ওর বাবা ওকে ওখানেই ভর্তি করলো এবং তখন আমাকে বললো যে এরকম ছেলে তো চান্স পেয়ে গেছে, তুমি ওখানে একা একা কি করবে, তুমি চলে আসো। তা আমার এটা খুব একটা বেশি ইচ্ছা ছিল চলে আসো না। মানে কি? মানে আপনার জামাই তখন ঢাকাতে? হ্যাঁ, আমার জামাই তখন ঢাকাতে। উনি কি করতো? উনি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চাকরি করতেন। আচ্ছা, ওকে। তো আপনি ওখানে একা একা কি করবেন, এই জন্য হ্যাঁ ঢাকায় আসতে হ্যাঁ, বললেন? চলে আসতে বলছে, কিন্তু আমার এই বাড়ির মায়াটা ছেড়ে না আমি কোথাও গিয়ে থাকতে পারতাম না। আচ্ছা। তো তখন আমি, বাড়ি তখন কয়তলা হয়েছে আপনাদের? আমার বাড়ি অলরেডি তখন ডবল ইউনিটের 4 তলা। 4 তলা বাড়ি। আচ্ছা। তা আমি তখন আর কি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে তুমি ছেলে চান্স পেয়েছে ঠিক আছে, কিন্তু ওকে আমার হাতে ছেড়ে দাও, আমি ইন্টারটা এখানে এই খুলনাতে করাই, তারপরে ও ঢাকাতে যে অনার্স করবে। হুম। তা ওর বাবা রাজি হলো না? আপত্তি করলো। হ্যাঁ, আপত্তি করলো। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এই যে ইন্টারটা করাতে ঢাকাতে নিয়ে আসলো, তখন যেন ছেলে একটু কেমন হয়ে গেল। একটা পর্যায়ে ওর বাবা আমাকে
পোস্টিংটা আমি তো খুলনার থেকে অ্যাপ্লাই করি চাকরির জন্য, তো ওখানে আমার পোস্টিংটাও খুলনাতে হয়ে যায়। তো আমি তখন খুলনাতে কিসের চাকরি ছিল এটা? এটা ছিল ওই যে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, আচ্ছা। ব্লাস্টের। আচ্ছা, ব্লাস্টে। তো আমার চাকরিটা ওখানে হয়। আমি কি ওখানে হিসেবে জয়েন করলেন ওখানে? আমি ওখানে কোঅর্ডিনেটর। ওকে। তা আমি ওখানে আর কি জয়েন করি। আর বাবা ছেলে ঢাকাতেই থাকে। আমার ওখানে চাকরির বয়স যখন আমার 1 বছর হলো, তখন আর কি আমি প্রতি মাসের 7 বা 8 তারিখে আমি ওই খুলনা থেকে আমার রিপোর্ট নিয়ে আমার হেড অফিসে আসতে হতো। আচ্ছা। তো আমি সেইভাবে আসবো। তো হঠাৎ করে 4 তারিখে আমি আসি, 7-8 তারিখে আমাকে 4 তারিখে, জুন মাসের 4 তারিখে আমাকে ফোন করে বলতেছে যে আমার না শরীরটা ভালো না, তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। আপনার জামাই বলছে? তখন আমি বললাম কত সালে এটা? এটা হয়েছে 7 সালে, 2007 সালে। 2007 সালে। তা আমি বললাম কি, তোমার যদি বেশি সমস্যা হয় আমি এখনো চলে আসতে পারবো, কারণ কোনো সমস্যা আমার নাই। তা বলতেছে না, বেশি তেমন কোনো কিছু না, তুমি ধীরে সুস্থে যেরকম আসো এইভাবে আসো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। এখন আমি না, আসার আগে আপনাকে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার বাড়ি ভাড়া কত আসতো এই সময়টাতে? 15 থেকে 16,000 টাকা। 15 থেকে 16,000 টাকা পুরো বিল্ডিং মিলে? হ্যাঁ, পুরো আচ্ছা। টোটাল বিল্ডিং এ। আর আপনার জামাই তো জব করতোই। জি। তো আপনার জামাইও তো মোটামুটি ভালো অঙ্কেরই বেতন পেত, আমি যদি ভুল না করে থাকি। তো তারপরও আপনার জব করার, আমি বলছি না আপনি জব করেন, সেটাতে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু মানুষ তো সাধারণত আমাদের সামাজিক বিন্যাসটা তো এরকমই যে প্রয়োজন না থাকলে আসলে মেয়েরা তেমন একটা জবে যান না, এটাই আমরা দেখে থাকি। তো আপনার তো বোধহয় সেরকম ক্রাইসিস ছিল না অর্থে? না। তো তারপরেও আপনি কেন জবে গেলেন? কেন গেলাম এটাই হচ্ছে যে আমার বাড়িতে, আমি যে ঢাকাতে আসছি, আমার বাড়িতে যে কেয়ারটেকার রেখে আসছি, এই কেয়ারটেকারটা আমার বিদ্যুৎ বিল নিয়ে অনেক ঝামেলা করে ফেলছে। তো ঝামেলা করে ফেলার পরে একটা পর্যায়ে আমরা দুজনে বসে আলাপ করলাম কি, যে এরকম অবস্থা হলে তো এরকম বিদ্যুৎ নিয়ে ঝামেলা করলে তো প্রায় বিদ্যুৎ অফিস থেকে এসে লাইন টাইন কেটে দেওয়া, ভাড়াটেদের সমস্যা, আর এই খুলনা থেকে আমি, এই ঢাকা থেকে আমি যে এইভাবে তো সমস্যার সমাধান করা ঠিক মানে সম্ভব হয় না, এটা খুবই কঠিন একটা ব্যাপার। তখন আমার হাজবেন্ড বললো কি, যে আচ্ছা দেখি কি করা যায়। তারপরে যখন আমার ওই চাকরিটার জন্য আমি অ্যাপ্লাই করছি, এটা তার আগ্রহে করছি। তো তখন ওই আগ্রহটা স্যার এই কারণেই ছিল যে যদি খুলনাতে আমার চাকরিটা হয় আর আমি খুলনাতে থাকতে পারি, তাহলে আমার বাড়িতে কেয়ারটেকারের দরকার হবে না, আমার নিজের তত্ত্বাবধানে আমার বাড়িটা থাকবে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট হবে না।
এবং এই চিন্তাটা যদি আবার খুব গভীরভাবে করা শুরু করি তাহলে জীবনের সামনের দিকে এগোনোও খুব মুশকিল। হ্যাঁ, যাই হোক, এটাই মানে ওনার মৃত্যুটা দেখুন মানে অচিন্তনীয়, মানে কোনোভাবে চিন্তা করা যায় না, তাই না? মানে শেভ করে জাস্ট মাগরিবের নামাজ পড়বে, এই তার আগ মুহূর্তে, নামাজের আগেই তাকে আল্লাহ। এবং সে কাজের বুয়াকে বলছে যে আমি গোসল করে আম খেয়েছে, আম খেয়ে বলছে যে আমি যাচ্ছি, আমি এসে আম খাবো, তুমি কেটে রেখে চলে যাও। আম খাওয়ার সুযোগটাও তার হয়নি। না, এই হচ্ছে পৃথিবী, খুব অল্প কিছুদিনের জন্য। তারপরও কত কলহ, কত অন্তর্দ্বন্দ্ব, কত ঝামেলা, কত রেশারেশি। আর একটা গুণ, তার অনেক গুণই ছিল, তার ভিতরে সবচেয়ে বড় যে গুণটা, আমি বিয়ের পর থেকে জি তাকে পারতপক্ষে কোনোদিন আমি খুব কম সময় কাজা নামাজ পড়তে দেখছি, কখন নামাজ সে কাজে দেয়নি, কিন্তু করেনি। মাশাআল্লাহ। এমনকি যদি সে আমাকে বাইক নিয়ে বেরোতো, আমাদের মানে আমরা দুজনেই বাইকে বেরোতাম, এমনকি যদি সে বাইকে আজানের সময় হলে আপনাকে, আজানে হলে আমাকে কোথাও একটু দাঁড় করায় রেখে বাইক সে মসজিদে ঢুকছে, আমি কিন্তু বেরোয় আসার পরে চিল্লাচিল্লি করতাম যে এটা কোন ধরনের অবস্থা, ঢাকা শহরেও তুমি আমাকে এরকম করো, বাইক শুদ্ধ রাস্তার পাশে দাঁড় করায় দিয়ে তুমি নামাজ পড়তে গেছো, কারণ বাইরে বাসায় গিয়ে কি পড়তে পারত না? খুব ভালো একটা প্রসঙ্গ নিয়ে আসছেন। আমি নিজেও বাইক চালাই, নিজেরও দুই একটা অভিজ্ঞতা আছে এরকম। আমি একটু জাস্ট সবাইকে একটু বলতে চাই, বিশেষ করে অনেকেই আছেন এতে হয়তো মনক্ষুণ্ণ হন, বিশেষ করে স্ত্রীরা হয়তো মনক্ষুণ্ণ হন, কিন্তু আমার মনে হয় বাইরে থেকে আপনাদের জন্য দুটো উপলব্ধির একটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে হাজবেন্ড নামাজ পড়ছেন, আপনি পড়ছেন না, সেটা বড় কথা না, আপনার নিজেরও পড়া উচিত, সে একটা উপলব্ধি যদি আপনি ধর্মকর্ম মানেন। আরেকটা যেটা হচ্ছে কেউ যদি করেন এরকম, আপনার জন্য হয়তো একটু অসুবিধাজনক হতে পারে, কিন্তু এটা কিন্তু আপনার সোয়াব হবে, আপনি তাকে সুযোগ দিচ্ছেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। হ্যাঁ, সুতরাং আর যদি বেশি চাপ দেন তাহলে ওই যে লোকটি নামাজ পড়তে যাচ্ছে সে কিন্তু নামাজের মধ্যেও কনসেন্ট্রেট করতে পারবে না, ভাববে যে বাইরে কিনা কি হলো, বের হওয়ার পরে হয়তো বকাঝকা শুনতে হবে। এটা করা উচিত না, এটা গুনাহের ভাগীদার হয়ে যায় অনেকেই। তবে আরেকটা জিনিস তার ছিল, সে কোরআন শরীফ পড়তে পারতো না, আমি এটা পারি। জি। তো সে ওই যে আমপারা বলে, যেটা কোরআন শরীফ পড়ার আগে প্রথম যেটা আমাদের শেখার জন্য ওই বইটা সে কিনে আমার কাছে অনেক সময় বসতো পড়তে। আচ্ছা। যখন একটু যুক্ত অক্ষর আসতো বা একটু কঠিন শব্দ আসতো, বলতো এটা বাদ দিয়েই পড়ি। আচ্ছা। তো আমি বলতাম কি, তাহলে তো তোমার এই ওয়ার্ড মানে এটা তো ভুল হয়ে যাবে, অর্থটা তো ভুল হয়ে যাবে, ওইটা করলে তো হবে না, তোমাকে এটা পড়তে হবে। তো সে চেষ্টা করতো আর কি আমার কাছে বসে এটা পড়ার জন্য। কোরআন শরীফটা আসলে যারা পড়েন তারা তো বিশেষ সওয়াবের অধিকারী হন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে বুঝে পড়া উচিত, যেই পড়ছেন অবশ্যই বুঝে পড়া। আমাদের কিন্তু একটা রেওয়াজ আছে, আমরা দেখবো যে সকালবেলা উঠে সবাই কোরআন শরীফ তেলাওয়াত করছেন, তেলাওয়াতে তো একটা সওয়াব আছেন, কিন্তু যদি বুঝে পড়া যায় এবং সেটা যদি ব্যক্তি জীবনে আমল করে সেটা অনেক বেশি উপকারী। জি। তো আপনি যে প্রসঙ্গে ছিলেন, যে আপনি যেটা বলছিলেন যে উনি মারা গেলেন হঠাৎ করে, এবং আপনি তখন বাসে ওঠার আগ মুহূর্তে এই ঘটনাটা, এবং তারপরে আপনি জানেন না যে আপনার কি হয়েছে। না, সেন্সটা যখন ফিরলো তখন কি অবস্থায় দেখছেন? সেন্সটা যখন ফিরলো, এর মধ্যে সম্ভবত আমার যে ভাড়াটিয়ার আছে এদের সঙ্গে তো আমি খুবই ক্লোজ। জি। তো সম্ভবত আমার ছেলে বোধহয় ফোন করে তাদেরকে কিছু জানাই দিছিল। জি। তো আমি যখন ওইখানে ফোনে কথা বলতেছি, তখন আমি দেখি যে আমার বিল্ডিং এর লোকজনগুলা সব 7টা ফ্যামিলি, তো 7টা ফ্যামিলি দেখি যে এরা সব রিক্সা ভরে আসতেছে, আমি ওদের দিকে তাকায় আছি আর ফোনে কথা বলতেছি। এরপর আমি আর কিন্তু ওই খবরটা শোনার পরে আমি আর কিছু বলতে পারি না, আমার হাত থেকে ফোন টোন সব ছুটে গেল। তো যাই হোক, ওরা দেখি যে পরবর্তীতে যখন আমার সেন্স আসছে, তখন আমি দেখি যে আমি আমার বাসাতে, আমি খাটের উপরে আমাকে শোয়া রাখা হচ্ছে। কত সালের ঘটনা এটা? এটা 7 সালের জুন মাসের 4 তারিখের। আচ্ছা, 2007 সালের জুন মাস। হ্যাঁ। তো ওইভাবে আর কি রাতটা ওখানে বাড়িতে, আমার বাড়িতে আমি কাটাই। এদিকে আমার ভাই বোন যারা আছে তারা সবাই মিলে, ছেলে সহ ভাই বোন সবাই মিলে তার ডেড বডি গ্রামের বাড়ি, আমার যশোরের শ্বশুর বাড়ি, ওখানে নিয়ে যায়। আপনি কি ওই সময় যাননি? আমি রাতে যাইনি, আমি ভোরবেলা উঠে, মানে এরা তো ঢাকা থেকে লাশ নিয়ে যাবে, আমাকে ছেলে বললো কি তুমি ভোরে রওনা দিও। আচ্ছা। আর ওর ফ্রেন্ডদেরকে বলে রাখছে যে এরকম তোরা মাইক্রো ভাড়া করে আম্মুকে গাড়িতে উঠাই দিস, আর সাথে কে কে আসতে চায় তাদেরকে দিয়ে মোটামুটি গাড়িটা রওনা করে দিস, আমি এখান থেকে আম্মুকে নামাই নিব। জি। তো সেইভাবে আমরা। আপনার ছেলে তখন কিসে পড়ছে? হাসানুল্লাহতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো তখন আর কি আমি চলে, আমার মা, আম্মা, আমি এবং আমার ওখানে আশেপাশে আরো এক অফিস কলিগ 5 জন আছে, তারা ভাড়াটিয়া সবাই মিলে মোটামুটি 2টা মাইক্রো নিয়ে আমরা বাড়িতে আসি, যশোরে আসি। জি। আসার পরে আমি যখন বাসায় বাড়িতে আসি,
ওই গাড়িতেই আমি সেন্সলেস হয়ে যাই আর কি। যখন আমাদের বাড়ির রোডটা ঢুকে না, তখনই আমি সেন্সলেস। তো ওই অবস্থায় আমাকে বাড়িতে ঢুকানোর পরে কিভাবে কি করছে না করছে আমি জানি না। তো যখন আমার সেন্স আসলো, আমাকে ধরে নিয়ে আমাদের উঠানের ভিতরে নিয়ে গেল। দেখলাম আমার হাজবেন্ডকে তখন গোসল করাচ্ছে। হুম, আমাকে পাশে একটা চেয়ার দিল, আমি বসলাম, তাকে গোসল করাচ্ছে। কিন্তু আমি কোনো কথা বলতে পারছিলাম। হুম, তো গোসল করানোর হয়ে গেল, কাপড় টাপড় আমার সামনেই কাপড় টাপড় পরালো, সবকিছুই করলো। এরপরে তাকে যখন তার লাশটা নিয়ে ওখান থেকে সরাই নিল, নিয়ে মসজিদের কাছে রাখলো, আমাদের পারিবারিক গোরস্থান। তো মসজিদের কাছে যখন রাখছে, তখন প্রচন্ড একটা ঝড় আসলো, কোনো বৃষ্টি নেই, এত পরিমাণ একটা বাতাস আসলো যে যেমন কেমন কেমন যেন তোলপাড় হয়ে গেল মানে 2-5 মিনিটের ভিতরে। হুম হুম হুম। তখন এই খাটিয়াটাকে মসজিদের ভিতরে নিয়ে রাখছে। তারপরে যখন ঝড়টা কমলো, তখন তাকে বাইরে নিয়ে আসা হলো জানাজার জন্য। তা আমাকে নাকি ওখানে নিয়ে গেছিল তাকে দেখানোর জন্য, কিন্তু আমি দেখতে পারি নাই। হুম। মানে আমার সেন্স ছিল না। বুঝতে পেরেছি, মানে হ্যাঁ, আমি স্বাভাবিক। দেখতে পারি নাই। তো ওই অবস্থায় আমাকে ওখানে একটু রাখলো, কিছুক্ষণ পরে আমাকে আবার ঘরে নিয়ে আসা হলো। পরে জানাজা হলো, মাটি হলো, সবকিছুই হয়ে গেল। এরপরে 3 দিন পরে আমি আমার আম্মাকে বললাম যে মা তুমি আসো আমার কাছে, নাহলে তো আমি পাচ্ছি না। তা আম্মা আমার কাছে অনেক দিন ছিল আর কি। হুম। তো থাকার পরে যাই হোক, ওই রান্না বান্না করতো বা ছেলেটাকে একটু খাওয়াইতো, আমাকে ওরকম খাওয়ার কথা বললে আমি চিল্লাচিল্লি করে উঠতাম। হুম। তো এইভাবে আর কি আমাদের মোটামুটি যাচ্ছে। তখন আর কি ওই যে আমার 3 তলা ভাড়াটি আছে, জি। এই হচ্ছে ওই 3 তলাতে থাকে। তখন আর কি ওই ছেলের ওই অবস্থা দেখে আমাকে একদিনকে বলতেছে, আচ্ছা ছেলেটা এই অবস্থা, ছেলেটার তো আসলে পাগল টাগল হয়ে যাবে, তো ওকে একটা চিন্তা ভাবনা করবো। আচ্ছা। তখন ওই মুহূর্তে উনি বলতেছে আমার অফিসের ম্যানেজারটা চলে গেছে, তা আমার অফিসে কেউ একটু কাজ করবে। আমি বললাম যে ঠিক আছে, আপনি ওর সাথে একটু কথা বলেন। তখন আর কি ওকে ডাক দিলাম, ও আসার পরে ওর সঙ্গে কথা বললো। তো ও বললো ঠিক আছে কাকু, আমি আপনার অফিসের যে কয়দিনের সমস্যা আমি করে দেই। না, কিন্তু ওর তো লেখাপড়া করার কথা তখন। কিন্তু ও লেখাপড়া ছেড়ে দিল। বাবার মৃত্যুর পর লেখাপড়া ছেড়ে দিল। লেখাপড়া ছেড়ে দিল। এটা তো একবারেই মানে আমার কাছে বেমানান ঠেকছে। এত ভালো স্টুডেন্ট হঠাৎ করে লেখাপড়া হ্যাঁ, কেন হ্যাঁ। ছেড়ে দেবে? তখন আমি ওই তো এই যে কাজের ভিতরে তখন আমি ওকে বুঝাতে লাগলাম হুম। যে তুমি না আর যাই করো, তুমি লেখাপড়াটা করো। তো অনেক ওই গ্যাপ দিল, মানে একটু গ্যাপ গেল। গ্যাপ যাওয়ার পরে অনেক বুঝাতে বুঝাতে তখন ও আবার আমাকে উল্টা বুঝাতে লাগলো। কি বোঝাতো? সবাইকে দিয়ে সবকিছু হয় না। হ্যাঁ, আমার পড়াশুনো করতে এখন আর ভালো লাগে না, একটা সময় ভালো লাগছে, এখন ভালো লাগে না, তুমি কেন আমাকে জোর করো। হ্যাঁ, আচ্ছা দেখি দেখবো, তুমি বলতেছো যখন আমি চিন্তা করে
ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছেন, হ্যাঁ, আপনার অনার্সটাও শুনলাম পড়াশোনা করেছেন আপনি। ধরেন আপনার মা অপরাধী, আপনার দিক থেকে ভয়াবহ রকমের অপরাধী, হোক সে অপরাধী, কিন্তু ওই যে একটা কথা আছে না যে এক ধার দুধের দাম শোধ করা যায় না সারা জীবন গায়ের চামড়া করে দিলে। আপনি আপনি যা করেছেন সেটা মুখে আনার মতো নয়। এখন থেকে শুরু করে যদি সারা রাত ধরে আপনার এগেনিস্ট আমি বলি এই অনুষ্ঠানে, যদি শেষ না হয় এই অনুষ্ঠান, আমার মনে হয় আমি বলে শেষ করতে পারবো না যে আপনি কত বড় অপরাধ করেছেন, ভয়ানক রকমের অপরাধী। আমি এই উপলব্ধিটা আপনার মৃত্যুর আগে আসা উচিত, অবশ্যই আসা উচিত। এবং আমি জানি না আপনি আপনি বাবা কিনা, গল্প সামনের দিকে এগোলে বুঝতে পারবেন যে সন্তানের হাতে যদি কখনো মার খান, এর চাইতে কষ্টকর, এর চেয়ে জাহান্নাম ভালো। মানে এই ভদ্র মহিলার জীবনে কত বড় পাপ করেছিল জানি না, যে কারণে ভদ্র মহিলাকে এরকম একটা মানে টাইম ফেস করতে হয়েছে। আজকের এই অনুষ্ঠান যারা শুনছেন ওনাদের লাইফে তো ঘটনা একটা ঘটে গেছে, কারো লাইফে যাতে না ঘটে। হ্যাঁ, আমি এরকম অনেক গল্প পেয়েছি। আমি একটা সময় একটা রেডিওতে একটা অনুষ্ঠান করতাম, অনুষ্ঠানের নামটা আমি মেনশন করবো না, সেটা এইখানকার রেডিও অনুষ্ঠানের এথিক্স থেকে যায় না। সেখানে আমি পেয়েছিলাম যে সন্তান হয়ে বাবাকে খুন করেছে, সেটার পিছনে একটা ভয়াবহ রকমের লজিক ছিল। কিশোর অপরাধী ছিল সে, কিশোর অপরাধী, মনে হয় যদি ভুল না করে থাকি সাগর অথবা সম্রাট কিছু একটা নাম হবে। এবং আপনি তার পুরো গল্পটা শুনলে বিশ্বাস করতে পারবেন না যে বাবা কত বড় অপরাধ করতে পারে সন্তানের ক্ষেত্রে। তবুও কি মানা যায়? তবুও কি মানা যায় যে একজন সন্তান হয়ে বাবাকে খুন করতে পারে? কখনোই মানা যায় না। কিন্তু খুবই খুবই প্যাথেটিক, খুবই প্যাথেটিক। ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। নামতে হলে তো সিঁড়ি নিচে নামতে হবে, এবং আমি এখানে আসছি নিচে নামবো, ওখানে ওয়াল। হ্যাঁ, আমি যখন সিঁড়ি থেকে মানে সিঁড়ির স্পেস আমার যখন নিয়ে আসছে, আমি কিন্তু অতটা অনুভব করি নাই। আমি কিন্তু অনুভব করতেছি আমার পরিস্থিতিটা কি। তো যখন আমি ওখানে আসার পরে ও একটা ধাক্কা দিছে যে ওই ওয়ালটাতে গিয়ে আমি বাড়ি খাবো এবং ওখানে আমি শেষ হয়ে যাব। এইভাবে আমার পিছন থেকে একটা ধাক্কা দিল ছেলেটা। ধাক্কা দেওয়ার পরে আমার নিচের ওই ভাড়াটেগুলো যখন বারান্দার ভিতরে চিল্লাচিল্লি হচ্ছে, বাইরের থেকে কেউ ঢুকতে পারছে না বা কেউ হেল্প করছে না আমাকে, তখন ওই নিচের ওই ছেলে দুইটা যে অবস্থায় ছিল, রাত তখন 11টার বেশি বাজে, জি, ওরা দুইটা ছেলে দৌড়াইয়ে উঠে আসছে। উঠে এসে দেখে কি অলরেডি আমি সিঁড়ির 5-6টা সিঁড়ির স্পেস নেমে গেছি। মানে আর মনে হয় 1-2 সেকেন্ডের মধ্যে আমি ওয়ালে বাড়ি খাবো। আচ্ছা, ওই অবস্থায় আটকেছে। ওই অবস্থা ওরা দুইজনে এসে আমাকে ধরে বসছে। ধরে দেখে যে আমার তো নাক মুখ রক্তাক্ত। আমার তখন ওদের এই সেন্স নাই, মানে আমার তো সেন্স নাই, ওদের ওই অবস্থা। আমার গায়ের ওড়না খুলে আমার মুখটাকে মানে পেঁচায় নিয়ে ওরা সাথে সাথে চলে যায় পাশে একটা, মানে কোনো ডাক্তার তো পায় না। এই ঘটনা ঘটতে ঘটতে প্রায় 12টা 12:30 বেজে গেছে। কোনো ক্লিনিকে ধারে কাছে নাই। তোরা তখন একটা মেডিসিনের দোকানে নিয়ে গিয়ে ওখানে নিয়ে আমাকে ড্রেসিং করে নিয়ে এসে আমাকে নিচতলায় রাখে, আবার একটা ভাড়াটের ঘরে রাখে। তো এই যখন আপনি ড্রেসিং করালেন কারো কাছ থেকে, কোনো হাসপাতালে করেছিলেন নাকি কোনো ফার্মেসিতে? না, ফার্মেসিতে। সাধারণত এরকম ঘটনা ঘটলে প্লিজ গো টু আ হসপিটাল, সরকারি হাসপাতালে যাবেন। সরকারি হাসপাতালগুলোতে আমি যত জানি ওয়ান স্টপ সার্ভিস আছে, এবং ওখানে গিয়ে আপনারা একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে নেবেন যে আপনাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে। আমি বিশেষ করে বাবা মার শুধু না, যে কারো ক্ষেত্রে আমি বলছি, সরকারি হাসপাতালে গেলে আপনাদেরকে এরকম একটা সার্টিফিকেট দেওয়া হবে যে আপনাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে। কে করেছে আপনি চাইলে নামটা ওখানে মেনশন করতে পারেন। পরবর্তীতে আপনি যদি কোনো আইনি অ্যাকশন নেন, আপনার এই কাগজটা অবশ্যই লাগবে এবং এটার ভিত্তিতেই হবে, নইলে আসলে পরবর্তীতে আর কোনো কাজে লাগে না এগুলা। হ্যাঁ, তারপরে ওই অবস্থায় আমি তো আমার মুখ টুকের অবস্থা খুবই খারাপ ছিল, খাওয়া দাওয়া করতে পারছিলাম না, মানে গলা টলা ফুলে গেছে এবং গলায় ওরা আবার হাতের নখ বড় বড়, এসব জায়গা সব মানে একদম কেটে কেটে গেছে আর কি, মানে ব্লেড দিয়ে টান দিলে যেমন। মা, আমি বিশ্বাস করি আপনি যা বলবেন আজকের অনুষ্ঠানে সবই সত্য বলবেন, এবং আপনি যে যার এগেইনস্টে বলছেন, পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষই আপনার, সে আপনার সাথে থাকুক আর না থাকুক, হ্যাঁ, আপনি তাকে পেটে ধরেছেন, এটাই আপনার সম্পদ। এবং আমি যত জানি আপনার সন্তান একটাই, রাইট? এরপর আর সন্তান হয়নি, সেটারও একটা স্টোরি আছে। আপনি আমাকে বলেন তো, আপনার সন্তান যে ইমব্যালেন্স আচরণ করছে, একটা মাত্র সন্তান, তাও ছেলে সন্তান, যার প্রতি আপনারা কোনো অন্যায় আচরণ করেননি, তখন যে ঘটনাটা আপনি বলছেন, সেই সময় বাবা মারা যাওয়ার পরে ওর ভিতরে কি কোনো আশঙ্কা ছিল যে আপনি অন্য কারোর সাথে সংসার করতে যাচ্ছেন, বা আপনাকে নিয়ে কোনো ছেলের সাথে কেউ কোনো গুজব শুনেছে? না, ও নিজে আমাকে বলতো কি যে দেখো, এই বাড়িটা আমার বাবার, এই বাড়ির মালিক আমি। এটা তো প্রশ্নই ওঠে না, মানে এটা প্রশ্নই ওঠে না। আমি কেন বলছি, এই ধরনের কথাবার্তা তো ওর মাথা থেকে আসার প্রশ্নই ওঠে না, যে একটা মাত্র সন্তান আপনার। দেখুন, একটা মাত্র সন্তান যাকে আপনি আপনারা দুজনই এত ভালোবাসা দিয়ে বড় করেছেন, আর তো কোনো উত্তরাধিকারী নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উত্তরাধিকারের প্রশ্নও যদি আসে, তাহলে লিগেলি সে আপনার চেয়ে বেশি পাবে, লিগেলি সে আপনার চেয়ে বেশি পাবে। সুতরাং এই প্রশ্ন তো আসেই না। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে মা আপনি,
কিসের বাড়ি কিসের ঘর? তো মার সাথে এই ধরনের রেশিওটা কেন আসবে? যদি একটা ভাই হতো তাও একটা কথা ছিল, বোন হতো তাহলে একটা কথা ছিল, তো মার সাথে তো রেশিওর প্রশ্নটা আসে না। ও কি কোনোভাবে ইনসিকিউর ছিল যে আপনি অন্য কাউকে বিয়ে করে ফেলছেন, বা না, ও এমন কোনো? ও নিজেই আমাকে বলছে, হ্যাঁ, ও নিজে আমাকে বলছে যে আমি যেন বিয়ে করে এখান থেকে চলে যাই। ও নিজেই বলেছে? হ্যাঁ, ও নিজে আমাকে বলছে। ওই আপনাকে বলতো বিয়ে করে চলে যেতে? হ্যাঁ, আমাকে বলছে যে কোনো হয় তুমি- কারণ ছাড়া না, বলছে কি যে এ বাড়িতে তুমি থাকতে পারবা না, এটা আমার বাবার বাড়ি, আমার অধিকার আগে, তো এই বাড়িতে তুমি থাকতে পারবা না, তুমি হয় তোমার কোনো আত্মীয় স্বজন বা বাবার বাড়িতে চলে যাও, বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে, অথবা তুমি একটা বিয়ে করে নাও, আমার কোনো মানে কমপ্লেন নেই। এতটা অসন্তুষ্ট কেন সে আপনার প্রতি? এইটা হয়েছে কি, এই অসন্তোষটা হয়েছে এই যে নামের যে লোকটার কথা আমি বলছি, এর সঙ্গে এতটাই ও ক্লোজ হয়ে গেল যে ও আমার ঘরের থেকে খাওয়া বন্ধ করে দিল। তো আপনি এই লোকটাকে বাসায় রাখছিলেন কেন, বের করে দিচ্ছিলেন না কেন? আমি এই লোকটাকে নামানোর জন্য বহুত চেষ্টা করছি, এবং লাস্ট আমার কেএমপি থেকে শুরু করে, মানে খুলনা পুলিশ কমিশনারের কার্যালয় থেকে শুরু করে আমি প্রত্যেকটা প্রশাসনের সহযোগিতা চাইছি এবং দরখাস্ত করছি, এবং তাদের কাছ থেকে সিগনেচার নিচ্ছি যে অবৈধভাবে সে আমার বাড়িতে বসবাস করছে, আমার ঘর ভাড়া দিচ্ছে না, নানাভাবে নির্যাতন করছে, আমার ছেলেটাকে সে অ্যারেক্টেড করে ফেলছে, এইভাবে আমি দিচ্ছি, কিন্তু কাজ হয়নি। কোনো কাজ হয় না, কোনো কাজ। আমি প্রশাসনের কাছ থেকে আমি হারাম বলতে আমি এতটুকু উপকার পাই নাই, একমাত্র র‍্যাব 6 ছাড়া। ওনারা আপনাকে হেল্প করেছে? শুধু ওনারাই আমাকে হেল্প করছে, এবং সেটা লাস্ট মোমেন্টে এসে আমার মাথায় কেন যে এই বুদ্ধিটা খেলছিল। আচ্ছা, ফাইনাল ক্রোনোলজিক্যালি যাব, স্টেপ বাই স্টেপ যাব, গল্পটা সামনের দিকে এগোতে চাই। হ্যাঁ। প্রিয় শ্রোতা, আমরা যেই ভয়াবহ রকমের একটা অভিযোগ মা তার সন্তানের এগেনস্টে করছেন আজকে এখানে এসে, ঠিক অভিযোগ বলবো না, তার জীবন গল্প সেখানে বলতে এসেছেন, কারণ আজকের এই অনুষ্ঠান বলার পরে কিন্তু সে কারো কাছ থেকে বিচার চাইবে না। সে গল্পটা কেন বলতে এসছে সে প্রশ্নটা আমি পরে করব। খুব ভালো হতো যদি ওনার সন্তানকে আমি মুখোমুখি করতে পারতাম, কিন্তু আমাদের অনুষ্ঠানের কিছু এথিক্স আছে, কিছু নিয়ম আছে। আমরা যখন অনুষ্ঠানটা শুরু করি তখন একটা ডিসক্লেইমার দিই ওখানে, যে এই অনুষ্ঠানে যে কথাগুলো যিনি বলেন এটা ইনভেস্টিগেটেড শোনা, এবং ওনার সন্তান সম্পর্কে এখানে বলছেন, আপনি সেটা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওনার সন্তানের নাম আমরা এখানে প্রচার করিনি, এবং একই সাথে উনি যার এগেনস্টে এখানে কমপ্লেন করেছেন ওনার ভাড়াটিয়া, তার নাম আমরা প্রচার করিনি, যাতে করে সুনাম, তাদের যে মানে কোনো দুর্নাম না হয়। আমরা সচেতনভাবে চেষ্টা করি এই নামগুলো হাইড করে যাওয়ার জন্য। তবে একটা কথা ঠিক, আমরা আপনাকে উৎসাহ দেই না এই অনুষ্ঠানটা বিশ্বাস করার জন্য। যদি আপনি বিশ্বাস করতে চান আপনার মতো করে আপনি করবেন, শিক্ষণীয় পার্সপেক্টিভ থেকে, কারণ এটা ইনভেস্টিগেটেড শো না। অফকোর্স এটা ইনভেস্টিগেটেড শো না। ও গেটে লক করে রাখছে আর গেট খুলে না, ছেলে গেট খুলতেছে না, লক করে রাখছে। ও অনেক, আমার ওই ভাইটা ধাক্কাধাক্কি করছে কিন্তু খুলেনি। ও পরে আর কেউ চলে গেল, পরে মানে দেখাশোনা করতে থাকে, আমার ভাইটা দেখতেছে। আমার মামা তো বোন একটা অ্যাডভোকেট, ও 2 দিন ও খবর পায়, কিভাবে যেন খবর পেয়ে ও আমাকে দেখতে আসে।
দেখতে আসার পরে ও আমাকে দেখে বলতেছে যে আপা এই কি অবস্থা, এটা তো ঠিক না, আসলে ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার, ও তো অনেকদিন থেকে এইরকম তো তোমাকে ডিস্টার্ব করতেছে, একটা মামলা করে দাও ওর নামে, ওকে জেলে ঢুকানোর ব্যবস্থা করে দিই, কিছুদিন একটু থেকে দেখি একটু শিক্ষা হয় কিনা। তা আমার ওই বোন আছে, মামাতো বোন, তারপরে মামা, খালাতো ভাই, মানে মোটামুটি ফ্যামিলির বেশ কিছু লোকজন আছে অ্যাডভোকেট খুলনাতে, তারা মিলে সবাই একটা পরামর্শ করলো, করে ওকে একটা মামলা দিয়ে কোর্টের মাধ্যমে একটা মামলা দিয়ে ওকে জেলে দেওয়া হলো। দেওয়ার পরে তখন আর কি করলো, তখন 12 দিনের মাথায় ওকে বললো যে 65,000 টাকা খরচ করে ওকে বের করে নিয়ে আসলো। ওকে। তো ওই সময়টায় ওই যে ছেলে মারছে, আমি অসুস্থ, ওই সময় আমি আমার আম্মার কাছে গিয়ে থাকি আর কি, পাশাপাশি তো খুব বেশি একটা দূর না, আমি আম্মার কাছে গিয়ে থাকি। তো ওই সময় একটু সুস্থ হওয়ার পরে ওই এদিকে ছেলেও বেরোয় আসছে, আমি একটু সুস্থ হইলাম, বাসায় আসলাম, বাসায় এসে দেখি কি যে আমার আলমারি ভেঙে আমার আলমারি ভেঙে আলমারির ভিতরে আমার 7.5 ভরি অর্নামেন্টস ছিল, সেটা নিয়ে গেছে আমার, মানে ছেলে, হ্যাঁ, আমার ঘরের দরজা ভেঙে ফেলছে। ওকে। ঘরের দরজায় যে হ্যাজবোল্টটা দেওয়া, লকটা দেওয়া, এই লকটাকে কাটছে, কেটে আমার ল্যান্ড ফোন, টিভি, গ্যাসের সিলিন্ডার, আমাদের ওখানে তো সিলিন্ডার ব্যবহার করি আমরা, সিলিন্ডার, তারপরে হচ্ছে যে আলমারির ভিতর থেকে আমার কাপড় চোপড়, আমার শীতের কাপড়, আমার পার্স পত্র, সার্টিফিকেট এবং আমার ফাইল পত্র যেখানে যা ছিল নেওয়ার মতন সবকিছু নিয়ে গিয়ে আমাদের যে দোতলায় পুরো একটা ফ্ল্যাট, তো একটা ফ্ল্যাটের মাঝখানে ও পার্টিশন দিয়ে দিচ্ছে ইট দিকেতে, দিয়ে আমারটা সেপারেট করে ফেলছে, ওরটা সেপারেট করে ফেলছে, ও আমার ফ্রিজ ট্রিজ সব নিয়ে গেছে। আচ্ছা। তো আমি যখন বাসায় আসলাম, বাসায় আসার পরে আমি পরিস্থিতি তো দেখলাম, দেখে চুপচাপ আছি। এখন আমার আম্মা তো বলতেছে যে আমি কি তোকে এইভাবে রেখে যাব যদি রাত্রে আবার কোনো দুর্ঘটনা ঘটে। আমি বললাম যে না, তুমি যাও। আমি বললাম আম্মা তুমি যাও, তুমি এত টেনশন করো না, আল্লাহ ভরসা, যাও, আচ্ছা যা হবার হবে। তো যাক, আম্মা অনেক টেনশন করে অনেক সাবধান টাবধান করে দিয়ে বুঝাই টুজাই বলে চলে গেল। চলে যাওয়ার পরে এরপর থেকে তো অত্যাচার আমার পরে তো বাড়তে শুরু করলো জেল থেকে বেরোয় আসার পরে। এখন জেলে কতদিন ছিল? জেলে ছিল 15-14 দিন। আপনি কি কেস করেছিলেন নাকি আলটিমেটলি এমনিতেই নিয়ে গেল জেলে? না, আমি ওই যে আমাকে মারছিল না, শুধু কমপ্লেইন করেছেন? ওইটার এগেইনস্টে একটা মামলা করছিলাম। মামলা করলে তো সে বের হয়ে আসলো কিভাবে, আমি ঠিক বুঝলাম না। মামলা করলেও বের হয়ে আসলো কিভাবে, এটা হচ্ছে কি আমারও এটা টার্গেট, যেহেতু মা মামলা করছে সেই ক্ষেত্রে তো অন্য কেউ বের করে নিয়ে আসতে পারে না বা পারার কথাও না, কিন্তু এখানে কোনো এখানে আচ্ছা ঠিক আছে, আইনগত ভাবে আমি মানে এটা আপনাকে বুঝাইতে পারবো না। যাই হোক, সে আপনি মামলা দিলেন, ছেলে জেলে ছিল, কিছুদিনের মধ্যে সে আবার বের হয়ে আসলো। আচ্ছা, তারপর কি হলো? এরপরে বের হয়ে আসার পরে তো অত্যাচার আমার পরে তো আরো বেড়ে গেল মানে কি, এতদিন তো ছেলে করতেছিল, মানে আপনি ছেলেকে দিয়ে করাচ্ছিলেন, এখন ওয়াইফ, মানে এখন পুরা ফ্যামিলিটা আর আমার ছেলে পুরো এক হয়ে গেল, আর আমি হয়ে গেলাম একটা সাইড। এদের প্রত্যেকের টর্চারিং এখন আমাকে দিনের বেলা, এমনকি রাতের বেলা আমার ছেলে ঘরে আছে, আমি এ পাশে আছি, ও পাশে আছে, 3 তলায় নেমে চলে আসছে, এসে আমার গেটে লাথি গুতা মাইরে মারতেছে আর বলতেছে অকথ্য ভাষা, ওদের ভাষা টাষা তো খুব খারাপ, মানে গালিগালাজ করতেছে, গেট খুলে বের হ, তোরে এখন দেখে নেবো, এ করবো সে করবো। না না, ছেলে না, ওকে। কিন্তু ছেলে পাশের ঘরে থেকে সবই জানতেছে, শুনতেছে, ছেলেকে আর এখন ফেস করাচ্ছে না, এখন কিন্তু ফেস হচ্ছে। তো এইভাবে শোনেন, এইভাবে মারধর খাইতে খাইতে আমি তো একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তারপরে যাই হোক, আমি কোনো জায়গায় কোনো কিছু করতে পারছি না। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে জানালাম, তারাও ওকে ডাকলো, বসলো, কারোর ডাকে কোনো পাত্তা দেয় না, এবং সে তার বক্তব্য হচ্ছে কি আমাকে, সে উল্টা আমাকে ধমকায়, আজকে অমুকের কাছে গেছিলি, তমুকের কাছে গেছিলি, আমার ক্ষমতা সম্পর্কে তুই কিছু জানিস, তোকে আমি কি করতে পারি, তোকে যে কোনো সময় কিন্তু রাস্তাঘাটে শেষ করে দেবো, এইভাবে আর কি আমাকে হুমকি দামকি দিয়ে যাচ্ছে। এমনকি আমি গেটে লক করে আমি ভিতরে থাকি, কিন্তু বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যে ঘরে কোনো মানুষ আছে,
হ্যাঁ, মানে কোনো শব্দ ছাড়াই আমি ভিতরে থাকতেছি। তো যাই হোক, এই ভাড়া, ওর অংশের ভাড়া ওকে দিত, আমার অংশের ভাড়া আমাকেই দিত। হুম। ওর এই যে মারামারির ঘটনাটা হওয়ার পরে আমি কমিশনারকে জানানোর পরে কমিশনার আর কি ভাগ করে দেয়। ভাগ করে তো দিছে আগে, হুম। তারপরে আমার ভাড়াটাও আবার নিবে। আচ্ছা। তো এটা নিয়ে আর কি তোর সমস্যা হয়। তো যাই হোক, ওইভাবে চলতেছে। তো আমি একদিন করে বললাম যে বাবা, রোজার মাস, রাত্রে ভোররাত্রে তুই কোথায় গিয়ে খাবি, কি করবি? তা আমার সঙ্গে তুই ইফতারি করিস না।
এটাতে একটু হাত টাত দিলাম, দিয়ে ওখানে কাছে কিছু সময় বসলাম। বসার পরে ওর বন্ধু বান্ধব বললো কি যে আন্টি আপনি এক কাজ করেন, আপনি বাসায় চলে যান, আমরা আছি, যদি কোনো সমস্যা হয় আমরা খবর দিব। আমি জানি যে আমার ছেলে আবার কোল বালিশ ছাড়া ঘুমাতে পারে না। হুম। হুম হুম। তা আমি বাসায় গেছি, মানে ধরেন আমার বাসার থেকে ক্লিনিক পর্যন্ত আসতে 3 থেকে 4 মিনিট লাগে হেঁটে আসলে। জি। তা আমি আবার এটা জানি, আমি তো ওটা জানি যে ও তো সেন্স ফিরলেই কোল বালিশ খুঁজবে। তা আমি ভোর যখন 5টা বাজে, আজান হয়ে গেছে, 5টা বেজে গেছে, তখন আমি একটা কোল বালিশ হাতে করে নিয়ে আস্তে আস্তে ক্লিনিকে আসলাম। হুম। এসে ওই বালিশটা রেখে গেলাম, মানে ওর বন্ধুদের হাতে দিয়ে গেলাম, আর বললাম যে ওর কি অবস্থা, একটু মাথাটাতে হাত বুলাই দিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে তারপরে ও জিজ্ঞেস করছে বালিশ কে দিয়ে গেছে, তা বলছে যে তা আন্টির
ভাগ করে নিব। তাই আমি বললাম যে বোঝানোর পরে অনেক কিছুই বুঝালাম, কিন্তু কোনো কথাই সে শুনতে চায় না। তো লাস্টে যখন আমাকে কোনো রকম কিছু করতে পারলো না, তখন আমার ওয়ার্ড কমিশনারের কাছে গেল। আচ্ছা, ওয়ার্ড কমিশনারকে গিয়ে বললো, তখন ওয়ার্ড কমিশনার আমাকে ডাকলো, ডেকে আমাকে বলতেছে, আপা এই ছেলে তো এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, এটা আমি কি করব? তাই আমি বললাম কি, আচ্ছা ভাই এসব ঝামেলা না করে দেখেন যদি মিউচুয়াল করতে পারেন ভালো, না পারলে আপনি ও যেটা বলতেছে সেটা করে দেন। আমার তো মন মানসিকতা এখন ভালো না, আমি এটার বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।